আচ্ছা, তোমাদের পরীক্ষা 5টা চ্যাপ্টার থাকবে, আমার বইতে 13 চ্যাপ্টার নাই। তো আমার কিছু করার নেই। তো তোমাদের ওই যে বললাম যে সবসময় পড়ার আগে একটা প্ল্যান করা লাগে, যে আমি কি প্ল্যানে আগাইতেছি, কি জন্য পড়তেছি, কেন পড়তেছি। এখন আশা করি কিছুটা বুঝতে পারছো যে একটা টপিক কিভাবে পড়া উচিত, তাই না? মানে প্রথমে তোমার আইডেন্টিফাই করতে হবে এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে, আর বি টাইপ, সি টাইপ, ডি টাইপ কি প্রশ্ন আসতে পারে, এরপরে আমার পড়া উচিত যে আমি কিভাবে কি কি পয়েন্ট মাথায় রাখবো। তো আশা করি এই জিনিসটা কিছুটা শিখছো। আরো অন্যান্য চ্যাপ্টার পড়লে আরো শিখবা। এখন এখানে তোমার চ্যাপ্টার আছে 4টা আর একটা 5টা, তো 5টা চ্যাপ্টার থেকে কতগুলো প্রশ্ন আসবে? 11টা প্রশ্ন আসবে 5টা চ্যাপ্টার থেকে। এখন 5টা চ্যাপ্টার থেকে যে 11টা প্রশ্ন আসবে, খেয়াল করো তাহলে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কয়টা প্রশ্ন আসবে? প্রত্যেকটা চ্যাপ্টার থেকে অ্যাটলিস্ট কয়টা প্রশ্ন আসবে বলো? 5টা চ্যাপ্টার থেকে 11টা প্রশ্ন আসলে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কয়টা প্রশ্ন আসবে অ্যাটলিস্ট? দুইটার মতো। দুটা করে আসবে। অ্যাটলিস্ট 2টা করে আসবে, আর একটা থেকে 3টা প্রশ্ন আসবে। তাহলে হুম। তোমার কি মনে হয় যে তোমার সবগুলা চ্যাপ্টার সৃজনশীলের জন্য প্রিপারেশন নেওয়ার দরকার আছে? তোমার আমার সবগুলা মনে হয় দরকার আছে। হ্যাঁ। তো চাইলে তুমি পড়তে পারো সবগুলো চ্যাপ্টার সৃজনশীলের জন্য, এটা হচ্ছে তোমার ব্যক্তিগত ইচ্ছার উপর নির্ভর করবে। কিন্তু আমি যেটা করতাম, আমি কখনোই সবগুলো চ্যাপ্টার সৃজনশীলের জন্য পড়তাম না। কারণ আমাদের কখনোই 5টা চ্যাপ্টার থাকতো না, আমাদের আরো বেশি চ্যাপ্টার থাকতো, 6টা বা 7টা থাকতো। কারণ হচ্ছে হ্যাঁ, 6টা 6টা হ্যাঁ, থাকতো রে আমাদের হচ্ছে অ্যাটলিস্ট। 7টাই ছিল, 2টা চ্যাপ্টার তো কমায় দিছে। হ্যাঁ, বাট আমাদের তো সময় শর্ট করতো না। বাট যেহেতু বেশি সিলেবাস ছিল, তাই আমরা শর্ট করে পড়তাম। আর আমাদের সময় শিওর ছিলাম যে সবগুলো থেকে আসবে, বাট আমাদের সময় কখনো একটা চ্যাপ্টার থেকে 2টা আসতো না। এখন তোমার ইচ্ছা, তুমি যদি তা সব করতে পারো, এটা তোমার উপর নির্ভর করবে, আমার তাদের জোর করার কিছু নাই। বাট আমার মনে হয় কি, দেখো, যে তুমি 4টা চ্যাপ্টার পড়লো, বাট ভালোভাবে পড়ো, এফোর্ট দিয়ে পড়ো, ওইখান থেকে অ্যান্সার করা বেশি সুবিধাজনক। আর যেই চ্যাপ্টার আমি পড়বো না সৃজনশীলের জন্য, ধরো আমি নির্বাচন ব্যবস্থা সবসময় এড়াই যেতাম। যে নির্বাচন ব্যবস্থা থেকে চাইতাম কি, যে নির্বাচন ব্যবস্থার পুরো চ্যাপ্টার আমি সৃজনশীলের জন্য পড়তাম না। আমি চাইতাম যে নির্বাচন ব্যবস্থার একটা পার্ট পড়বো, 2টা পার্ট পড়বো, যাতে ওইখান থেকে আমি সৃজনশীল অ্যান্সার করতে পারি। বাট পুরো চ্যাপ্টারটা আমি এড়াই গেছিলাম, বা এড়াই যাইতাম, কারণ এইটি উঠলেও দেখবেন নির্বাচন ব্যবস্থা দিয়ে চ্যাপ্টার আছে, কারণ এখান থেকে সৃজনশীল অ্যান্সার করা আমার কাছে একটু কঠিন লাগতো। বাট অন্য চ্যাপ্টার গুলো আমার কাছে পছন্দ হতো, তাই আমি এই চ্যাপ্টারটা এড়াই যেতাম। এখন হচ্ছে তোমাদের যার যার ব্যক্তিগত ইচ্ছার উপর নির্ভর করে, তুমি চাইলে পুরো পুরো সবগুলো চ্যাপ্টারও পড়তে পারো। কারণ একটা, দুইটা, তিনটা, আর একটা আছে 4টা, 4 দুগুণে 8টা তুমি ইজিলি পাইতেছো। আর ইজিলি কমন পাইতেছো, আর এখান থেকে যদি আরো একটা কমন পাও তাহলে 9টা। এখন তোমাদের ইচ্ছা, দেখো কিভাবে পড়বা। তো বাট তবুও একটা জিনিস থাকে, প্রায়োরিটির একটা ব্যাপার থাকে, যে আমি কোনটা থেকে সৃজনশীল অ্যান্সার করতে আমি বেশি স্বাচ্ছন্দ্য। পরিবারের শিশুর বেড়ে ওঠা পড়ানোর পর, আর তোমরা আগে যতখানি পড়ছো কিনা জানি না, যে এই চ্যাপ্টার থেকে সৃজনশীল অ্যান্সার করা খুবই সহজ, তাই না? পরিবারের শিশুর বেড়ে ওঠা, তো যেহেতু হ্যাঁ, বেশি এটা সহজ, থেকে অনেক সহজ। সহজ, তাই তুমি গাইডেড সৃজনশীল গুলো পড়ো, এখানে বেশি একটু টাইম দাও। যেহেতু একটু বেশি টাইম দাও, তাহলে তোমার এখান থেকে আনসার করার কোনো ব্যাপার না। এরপরে তোমার যেটা সহজ লাগে সেটা পড়ো, এইভাবে আগাও। যেটা কঠিন লাগে এটা শেষে পড়লাম, এখান থেকে একটু কম পড়লাম, বাট যেগুলো সহজ, যেগুলো ভালো পারো, এখানে বেশি টাইম দাও। তাহলে তোমার জন্য অ্যান্সার করা সহজ হবে। তাহলে এবার আমরা দেখি হচ্ছে প্রবীণ অধিকার, প্রবীণ ও নারী অধিকার, এখানে কি আছে? কি আছে এদিকে? 95। প্রবীণদের সমস্যা, বাংলাদেশে প্রবীণ ও নারী অধিকার। তো এখান থেকে এনসিকিউটা প্রথম ইম্পর্টেন্ট, কত সালে মানবাধিকার সনদ প্রকাশ করে? 1948 সালে মানবাধিকার সনদ প্রকাশ করে। সমাজ জিনিসটা একটু ইন্টারেস্ট থেকে পড়ো, বুঝছো? আমাদের সামাজিক করবে সমাজ বই। দেখো তোমাদের কঠিন কঠিন অনেক পড়া, ইংলিশ, বিজ্ঞান, গণিত, সব কঠিন কঠিন পড়ার মাঝখানে সমাজ আর বাংলা হচ্ছে তোমার জীবনে শান্তির মতো, আমার মনে হয়। কারণ দেখো, বাংলা সমাজ পড়লে কিছুটা শান্তি লাগে, আমার যেমন লাগতো। যে অনেক ঘন্টা তুমি ম্যাথ করলা বা বিজ্ঞান পড়লা, অনেক কিছু বোঝার লাগে, বাট এইখানে হচ্ছে তোমার শিখায় অনেক কিছু। তো এই জন্য এই জিনিসটা একটু আনন্দ নিয়ে পড়ার চেষ্টা হুম। করলে ভালো লাগবে। প্রবীণ অধিকারের ধারণা ও প্রবীণদের অধিকার সমূহ। তো প্রবীণ কারা, সেই জিনিসটা প্রথমে বলো। আমাদের দেশে সাধারণত কাদের প্রবীণ বলা হয়? 60+, তাই না? 60 মানে 60+ হলেই তারা কি হবে? প্রবীণ বলা হবে। কারণ ওই বয়সের পর মানুষ দৈনন্দিন জীবনে উপাদানের, জীবিকা উপার্জনের কাছ থেকে অবসর নেয়। বাট সবাই কিন্তু অবসর নেয় না, যারা সরকারি চাকরি করে তারা অবসর নেয়, বাট যারা প্রাইভেট চাকরি করে বা যারা ব্যবসা করে, যারা দিনমজুর, তারা কিন্তু অবসর নেয় না। 60+ বয়সের অনেক মানুষকে রাস্তায় রিক্সা চালাতে দেখো না তোমরা? হুম। 80+ হ্যাঁ। মানুষকেও দেখি। তো 80+ মানুষ আমি জানি না, দেখিনি, বাট 60+, 70+ এই ধরনের মানুষ অনেক কষ্ট করে রিক্সা চালায়। তারা কি তাহলে অবসর পায়? তারা কিন্তু প্রবীণ, তারা কিন্তু অবসর নেয় না, কারণ তাদের জীবিকার একটা তাড়না আছে। তো বিচার এখান থেকে এমসিকিউ গুলো ইম্পর্টেন্ট, দেখো এখান থেকে কিছু মুখস্থ করতে হবে না। কাদের জন্য বয়সের, মানে রিটায়ারমেন্টের বয়স কত, এটা তোমাদের এমসিকিউ তে আসবেই আসবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অন্যদের জন্য এই বয়সসীমা সম্প্রতি 65 বছর পর্যন্ত বাড়ানো হয়েছে। আমাদের কলেজ ভার্সিটিতে আমি টিচার দেখছি, এই যে 63 64 চলে এমন। আর একজন 65 হয়েছে, তাই অবসর নিয়েছে রিসেন্ট।
ও 65 সীমা এটা বাড়ানোর কারণে হয়েছে। তো গেল এখান থেকে তোমরা এমসিকিউর জন্য যা সংখ্যাগুলো মুখস্থ করবা। আর এদের সিনিয়র সিটিজেন বলা হয়। আর প্রবীণ দিবস আছে তাদের জন্য। এখন প্রবীণদের অধিকারটা কি বলো তো? প্রবীণদের অধিকারের কথাটা কেন আসলো? শিশুদের অধিকার আছে, নারীদের অধিকার আছে, বাট প্রবীণদের অধিকারটা বেসিক্যালি কেন আসলো? এটা ভাবছো কখনো? প্রবীণদের অধিকারের কথা বেসিক্যালি কেন আসলো, আমার কথা কি বোঝা যায় না? এখন যাই। মানে আচ্ছা দেখ, প্রবীণ অধিকার জিনিসটা কেন আসলো সেই কথা বলতেছি। মানে কোন আইডিয়া থেকে আসলো? ওই প্রবীণরা ঠিক মতো অধিকার পায় না, ঘর কেন থেকে পায় না? বঞ্চিত হয়। কেন বঞ্চিত হয়? সেটা তো জানি না। টাইম বলো, তোমার কি মনে হয়? তোমাদের মধ্যে না ভাবনার, তোমাদের যে, আমার যা মনে হইলো যে ছোট বাচ্চারা তোমাদের চেয়ে বেশি চিন্তা ভাবনা করে, মানে কোনো কিছু নিয়ে তোমাদের কিউরিসিটি অনেক কম লাগতেছে আমার। একটা বাচ্চা কিউরিসিটি না থাকলে না পড়াশোনা করে কোনো শিখতে পারবা না ওইভাবে। কিউরিসিটি থাকলে পড়াশোনা অনেক সহজ হয়, মানে আনন্দদায়ক হয় কিউরিসিটি থাকলে। ছোট বাচ্চাদের মধ্যে দেখবা কেন, কি, কিভাবে, এইসব প্রশ্ন খালি করতেই থাকে করতেই থাকে। এই জিনিস কিভাবে হইলো, ওই জিনিস কিভাবে হইলো। আর তোমাদের মধ্যে কোনো ভাবনা, ভাবতেছো না তোমরা জিনিসগুলো, ভাববা পড়ার সময়। পরিণতিকার টার্মটা কেন আসলো ভাই বলো? কি জন্য আসলো এই জিনিসটা, আলোচনা কেন করতেছি বলো? ওদের ওদেরকে চেয়েছে অধিকার কম। রবীন্দ্র অধিকার কম দেয়, বাট কেন কম দেয়? যারা বুড়া তাই। তারা বুড়া তাই? ভালো ক্লিয়ার কাট উত্তর, না তারা বুড়া তাই তাদের অধিকার কম দেয়। দেখো এখান থেকে তুমি যদি ভাবতে চাও তো জিনিসটা কিরকম। আমাদের সমাজে কাদের দাম সবচেয়ে বেশি বলো তো? যারা ইনকাম করে তাদের দাম সবচেয়ে বেশি না? তাদের ভ্যালু দেয় সবাই হুম। সবচেয়ে বেশি। তো দেখো যারা প্রবীণ তারা কি একদিনের প্রবীণ হয়েছে? তারা কিন্তু একসময় ইয়াং ছিল। ধরো যে কারো মা বাবার কথা চিন্তা করো। যে কোনো একজনের, ধরো এই যে একটা মানুষ, এই যে তার মা বাবার, এই যে একজন, এই যে একটা বাচ্চা, তার মা বাবা আছে তাই না? এই যে একটা বাচ্চা তার মা বাবা আছে, ও কিন্তু একদিনে বড় হয় নাই। ও একদিনে বড় হয় নাই, অনেক দিনে বড় হয়েছে। বা ওর আরো ধরো ভাই বোন আছে। ওর যখন মা বাবা ছিল, ওর মা বাবা যখন ইয়াং ছিল তখন তারা কি করছে, ইনকাম করছে। মা ঘর সামলাইছে বা বাইরে চাকরি করতে পারে। বাট সবসময় তারা একটা কাজের মধ্যে ছিল, তাই না? কাজের মধ্যে ছিল। এখন তারা তাদের কষ্টার্জিত টাকা দিয়ে ধরো বাড়ি বানাইছে, তার মা বাবা তার জন্য একটা বাড়ি বানাইছে। এখন বাড়ি বানাইলো, বাড়িটা খুবই ফাটাফাটি একটা বাড়ি হইছে। তো বাড়ি বানাইলো, তারপর জায়গা জমি কিনলো, অনেক কিছু করলো। তার পড়াশোনার জন্য খরচ জোগাইলো। তারপরে তাকে ছোট থেকে বড় করলো। অনেকগুলা কাজ মা বাবা করে তাদের জীবনে, তাই না? এটা কিন্তু তাদের দায়িত্ব। আমাদের মা বাবারাও তাই করে। এরকম দায়িত্ব পালন করতে করতে একসময় কি হয় বলতো, মা বাবা বয়স হয়ে যায়। তারা চাকরি থেকে অবসর নেয়, বা যে যা কাজ করে, তারপর আস্তে আস্তে বাসায় আসে। আস্তে আস্তে কি হয়, মা বাবা বয়স্ক হয়ে যায় না? তারা কি আর কাজকর্ম করতে পারে? যেই বাবা তোমার আগে মাস শেষে ইনকাম করতো, সে কি ইনকাম করতে পারবে সবসময়? বলো। তারা কি পারবে আজীবন ইনকাম করতে? না। না। তারা ইনকাম করতে পারবে না। তোমার মা কি সবসময় এখনের মতো ঘরের কাজ করতে পারবে? পারবে না। তার মানে কি, যে একটা সময় তারা রিটায়ারমেন্টে যাবে, অবসরে যাবে, সে সময় তাদের কাজ, তারা না ঘরের কাজ করবে না বাইরের কাজ করবে। তারা হচ্ছে একটা রেস্ট নিবে, মানে তারা কাজটা তেমন থাকবে না, বা ঘরের কাজ করলেও তেমন বেশি ঘরের কাজ করতে পারবে না। বাইরের কাজও তেমন করতে পারবে না, তাই না? তার মানে কি, যে মানুষটা আগে প্রোডাক্টিভ, একটা শব্দ শুনছো ইংরেজিতে, প্রোডাক্টিভ? প্রোডাক্টিভ কথাটার মানে জানো? প্রোডাক্টিভ কথাটার মানে কি তোমরা জানো? প্রোডাক্টিভ, প্রুভ না প্রোডাক্টিভ। প্রোডাক্টিভ কথাটা মানে জানো তোমরা? মনে হয় এটা কর্মঠ বা কিছু একটা বুঝাইতে কর্মঠ পারে। না। প্রোডাক্টিভ কথাটার মানে হচ্ছে যে ধরো তুমি খালি খালি সকালে ঘুম থেকে উঠছো, 1 ঘন্টা মোবাইল চালাইলা, 20 মিনিট শুয়ে থাকলা, তারপরে 10 মিনিট গেমস খেললা, তারপরে আবার কিছুক্ষণ ঘরের মধ্যে হাঁটাহাঁটি করলা, খাইলা। এই যে তুমি 2 ঘন্টা ধরে, 2.5 ঘন্টা ধরে যা যা করে, তার কোনো কিছু প্রোডাক্টিভ? প্রোডাক্টিভ না। না। তার চেয়ে কি হইতো, ধরো তুমি ইউটিউবে ভিডিও দেখছো, মোবাইলই চালাইছো, বাট মোবাইলে কি করছো, ভালো একটা ভিডিও দেখছো যেখান থেকে তুমি কিছু শিখতে পারবা। বা তুমি কিভাবে কম্পিউটারে টাইপিং করা লাগে বা পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন বানানো লাগে সেটা শিখছো। তাহলে তোমার সময়টা কিরকম কাজে লাগতো, প্রোডাক্টিভ ভাবে কাজে লাগতো না? তো এই যে তুমি ধরো হ্যাঁ। স্কুলে যাইতেছো, পড়াশোনা শিখতেছো, এখন ক্লাস করতেছো, তোমার এই সময়টা কি প্রোডাক্টিভ ভাবে ইউজ এটা হচ্ছে না? একটা এই ভালো সময়, ফল পাবো। বুঝি নাই ফাহিম তোমার কথা। ফাহিম তোমার কথা বুঝি নাই। মেহনত করবেন না, ভালো ফল পাবো, এরকম।
হ্যাঁ, এরকম। তাহলে ভালো কাজে লাগানো বা হচ্ছে যেখান থেকে তুমি কিছু শিখতে পারবে, এরকম সময়টাকে বললাম আমরা প্রোডাক্টিভ। এখন মা বাবা যখন অল্প বয়স থাকে, মানে তাদের ইয়াং বয়সে থাকে বা 40-50 এই বয়সটায় থাকে, আস্তে আস্তে বড় হইতে থাকে বা প্রবীণ হইতে থাকে, তখন কিন্তু তারা প্রোডাক্টিভ কাজ করে, তাই না? ঘরের কাজ করে, বাইরে ইনকাম করে। বাট 70 বছরের কারো একটা, তোমাদের দাদা দাদির কাছ থেকে তোমরা কি এক্সপেক্ট করো বলো, যার বয়স 70+, তারা কি এক্সপেক্ট করো? তারা কি তোমার কোনো প্রোডাক্টিভ কাজ করবে? তোমার তাই মনে হয় তাদের দিয়ে সম্ভব? বলো, সম্ভব? তারা কি তোমার মনে হয় বাজার না। করে তোমার খাওয়াবে? তারা কি তোমার ইনকাম করে খাওয়াবে, ঘরের সব কাজ করে দিবে, রান্না বান্না করে দিবে? বা এটা কি তোমরা এক্সপেক্ট না, করো কারো কাছ, তাদের কাছ থেকে? না। এক্সপেক্ট করো না, না। কিন্তু চিন্তা করো, তখন কিন্তু তাদের প্রতি তোমাদের খরচ বেড়ে যাবে না? তাদের ওষুধ লাগবে, মাঝে মাঝে হুম। অসুস্থ হবে, তাদের হসপিটালে ভর্তি করা লাগতে পারে, বা হচ্ছে তাদের যেসব বিভিন্ন চাহিদা, তাদের ধরো অনেকে কি করতে চায়, তীর্থে চায়, উমরা হজ করতে চায়, তাতে অনেকটা খরচ হয়, মানে কি তাদের নানা রকম খরচ বাড়ে, বাট তাদের কাছ থেকে কি তোমরা কোনো সেরকম রিটার্ন পাওয়ার আশা করতে পারো? পারো না। না। এজন্য কি হয় দেখো, এইখানেই হচ্ছে প্রবীণ অধিকারটা আসে। সন্তান যদি ভালো হয়, তারা কি করবে বলো? তারা চিন্তা করবে মা বাবা আমাকে ছোট থেকে বড় করছে। আর মা বাবা তাদের জীবনে যা যা করে, এই যে জায়গা জমি বা ঘর বাড়ি, যে যতটুকু করতে পারে পারে না, সবকিছু কার জন্য করে? তাদের সন্তানদের জন্য করে, তাই না? হুম। আলটিমেটলি তো তার সন্তানরা পাবে। কিন্তু অনেক সন্তান কি করে, যদি খারাপ হয় তখন কি করে? ধরো মা বাবার কাছ থেকে জোর করে সই নিয়ে যায়, তাই না? জায়গা জমি সই নিয়ে যায়। তারপরে মা বাবার অনেকের সাথে ভালো ব্যবহার করে না, অনেকে হচ্ছে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, তাদের ডাক্তার দেখায় না, ঠিক মতো ট্রিটমেন্ট করে না। এমনকি অনেক মা বাবা সন্তান আছে, তারা কি করে বলো, মা বাবারে যাতে তাড়াতাড়ি মারা যায় এরকম ব্যবস্থা করে, করে না? বাট এই হুম। জিনিসটা কি মানে হ্যাঁ, আকাঙ্ক্ষিত যে এরকম করবে মা বাবা, মা বাবার সাথে সন্তান? এই জিনিসটা কিন্তু আকাঙ্ক্ষিত না। কারণ কি, তারা ভাবে কি যে মা বাবা আমার কোনো কাজে লাগতেছে না, লাগতেছে মানে তাদের রেসপেক্টে কোনো কাজে লাগতেছে না, এই জন্য তারা চায় যে এরা যত তাড়াতাড়ি বিদায় নিবে তত তাড়াতাড়ি ভালো। এই জন্যই আমাদের প্রবীণ অধিকারটা আসলো, যে প্রবীণদেরও বেঁচে থাকার অধিকার আছে, তাই না? কারণ তারা তারা তাদের জীবনটা কাটাইলো এই সমাজে, তাদের ছেলে মেয়েদের বড় করলো। বাট তাহলে কেন তাদের সাথে এরকম ব্যবহার হবে? তাদের তো এখন একটা জীবনে সারা জীবন কষ্ট করছে, মানুষের তো একটা রেস্টের সময় নেওয়া উচিত, তাই না? মরার আগে একটা সময় তো রেস্টে কাটাইতে হবে, চিন্তা মুক্ত ভাবে কাটাইতে হবে। তো সন্তান ভালো হলে কি করবে? তার মা বাবার খেয়াল রাখবে, ডাক্তার ডাক্তার দেখাবে, ওষুধ খাওয়ানোর ব্যবস্থা করবে, তাদের বাইরে হাঁটতে নিয়ে যাবে, তারা যাতে চিন্তা মুক্ত ভাবে থাকতে পারে সেই ব্যবস্থা করবে, তারা যাতে খুশি হয়, তারা যে খাবারটা পছন্দ করে। ধরো ছোটবেলায় এখন তোমার যে যে খাবারটা পছন্দ, এটা তোমার মা বাবা খাওয়ায় বা বাইরে থেকে এনে দেয় বা রান্না করে। তো তোমার মা বাবা যখন বয়স্ক হবে, তখন তোমার কি কাজ হবে? যে তোমার তাদের যে খাবারটা পছন্দ, তারা যে যা পছন্দ করে সেই রকম জিনিসের ব্যবস্থা করা, তাদের যে জামা কাপড় করতে পছন্দ করে সেটার ব্যবস্থা করা, তোমার সাধ্যের মধ্যে ব্যবস্থা করা, তাই না? তো এটা হচ্ছে ভালো আর খারাপের ডিফারেন্স। বাট সমাজে কি হইতেছে বলতো, আস্তে আস্তে কি খারাপের সংখ্যাটা বাড়তেছে না? তোমার আশেপাশে কি দেখো? অনেকেই মা বাবারে গ্রামে রেখে আসবে, বাট তাদের ঢাকা শহরে আনতে চায় না। অনেক ক্ষেত্রে মা বাবা আসতে চায় না, ঠিক আছে, বাট অনেক ক্ষেত্রে কি দেখা যায় যে বয়স হলে পরে মা বাবার সাথে সন্তানের একটা খারাপ সম্পর্ক তৈরি হয়। তাহলে বুঝতে পারতেছো মানে সমস্যাটা কোথা থেকে তৈরি হয়েছে, বা কেন আমরা প্রবীণ অধিকার পড়তেছি? যে তোমাদের এই জিনিসটা পড়াইতেছে এই জন্যই যে তোমরা যাতে এরকম ব্যবহার পরবর্তীতে না করো, আর তোমরা সবাই আশেপাশে মানুষকে সচেতন করতে পারো। তো আশা করি তোমরা এই টপিকটা বুঝতে পারছো। বলো, কি বুঝতে পেরেছো যে কেন আমরা এই জিনিসটা আজকে আলোচনা করতে আসলাম? যাতে হ্যাঁ, প্রবীণদের, আর দেখো নারী অধিকার নিয়ে আমরা আলোচনা করি, তাই না? নারী অধিকার, শিশু অধিকার, যখনই কোনো অধিকার নিয়ে আলোচনা করি তখন বুঝতে হবে যে অধিকারগুলো তারা পাইতেছে না, এই জন্য আমরা আলোচনা করতেছি আজকে, এরকম না? তারা অধিকারগুলো পাচ্ছে না, তাই আমাদের আলোচনা করা লাগতেছে। যদি তারা অধিকারগুলো পাইতো, তাহলে আমাদের আলোচনা করা লাগতো না। তো প্রবীণদের অধিকারগুলো কি? তাদের যাতে একটু শান্তিতে তাদের এই অল্প বয়সটা, শেষ বয়সটা কাটাইতে পারে, সেইটাই। তো এখানে প্রবীণের অধিকার সমূহ দেওয়া আছে, তারা যাতে পর্যাপ্ত খাদ্য পানীয় আশ্রয় পায়, তো কাজ করার অথবা অন্য কোনো ভাবে আয় উপার্জন করার অধিকার। এই যে যে পেনশনের টাকাটা দেয়, কেন দেয় বলতো? যাতে হচ্ছে তাদের ইনকামটা বন্ধ না হয়। ইনকাম থাকলে তাদের পরিবারে একটা কর্তৃত্ব থাকে, তাই না? তো কখনো কোনো পর্যায়ে কায়িক শ্রম থেকে অবসর নেবে সেই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের অধিকার। নিজের পছন্দ ও খাপ খেয়ে চলার ক্ষমতা অনুসারে নিরাপদ ও সামঞ্জস্যপূর্ণ পরিবেশে বাস করার অধিকার। সে চাইলে ফ্যামিলিতে থাকতে পারে বা সে চাইলে আলাদা থাকতে পারে, তার যেভাবে ইচ্ছা। শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণের অধিকার। অনেকে যদি চায় আমি, আমার বয়স 50+ শেষ, বাট আমি এখন গিটার শিখবো, আমি এখন হচ্ছে কম্পিউটার শিখবো, আমি পড়ালেখা শিখবো, যাদের পড়াশোনা নাই, এটা গ্রহণের অধিকার তাদের আছে। যত দীর্ঘ সময় সম্ভব পরিবারের সাথে বাড়িতে থাকার অধিকার। দেখছো কেন বলছে এই লাইনটা? বুঝতেছো এখন? যত দীর্ঘ সময় সম্ভব পরিবারের সাথে বাড়িতে থাকার অধিকার। কারণ কি, এই সময় অনেকে কি মা বাবাকে আলাদা করে দিতে চায় না, তোমরা গ্রামের বাড়িতে থাকো, তোমাদের ঢাকায় থাকার দরকার নাই, বলে না? দেখো কিন্তু আশেপাশে অনেকেই থাকে, যে দেখছো না, দাদা দাদি ইসে থাকে, বাড়িতে থাকে, এরকম হইতে পারে যে অনেক ক্ষেত্রে হচ্ছে মা বাবা আনতে চায়, দাদা দাদি আসতে চায় না। আবার অনেক ক্ষেত্রে মা বাবা আনতে চায় না, আবার দাদা দিদি আসতে চায়, মানে দুইটা আলাদা আলাদা ক্ষেত্রে, এটা এক একটা ফ্যামিলিতে একভাবে ডিপেন্ড করে। তো এটা হচ্ছে প্রবীণদের অধিকার। আর অংশগ্রহণ সংশ্লিষ্ট অধিকার, দেখো অধিকারগুলোকে কয় ভাগে ভাগ করছে।
অধিকারগুলোকে দেখতে পারবা যে 3 ভাগে ভাগ করছে। সবগুলো অধিকার কখনোই ব্যাখ্যা করা আসবে না। আর যদি ব্যাখ্যা করা আসে তোমরা অল্প অল্প করে ব্যাখ্যা করে দিবা। 4 নম্বরে আসলে 8টা থেকে 10টা অধিকার দিবা, 4 নম্বর পাবা। প্রবীণদের স্বাধীনতা সংশ্লিষ্ট অধিকার। স্বাধীনতা মানে কি? ইন্ডিপেন্ডেন্স, মানে আমি যা চাই আমি তাই করতে পারবো। ওইরকম কিছু অধিকার এখানে দেওয়া আছে। অংশগ্রহণ সংশ্লিষ্ট অধিকার, যেমন নীতি নির্ধারণ ও তা বাস্তবায়নে অংশগ্রহণের অধিকার। স্বাস্থ্য ও সাধ্য অনুযায়ী সমাজ উন্নয়নমূলক কাজে অংশগ্রহণের অধিকার। সমাজের যে বিভিন্ন উন্নয়নমূলক কাজ, এখানে কি তোমার মনে হয় চাকরি বাকরি রাখে কেউ অংশগ্রহণ করতে পারবে? যার চাকরি বাকরি আছে স্কুলেতে সে কিন্তু পারবে না, বাট এই যে প্রবীণ মানুষটা কিন্তু পারবে। সংগঠন গড়ে তোলা ও আন্দোলনে অংশগ্রহণের অধিকার, কারণ তার অন্য কোনো কাজ থাকে না, এই জন্য তারা এইসব কাজ করতে পারবে। নীতি নির্ধারণ মানে কি? তোমাদের এলাকায় কোনো একটা জিনিস নিয়ে নীতি নির্ধারণ করবে বা নতুন একটা নিয়ম জারি করবে বা দেশে একটা নতুন নিয়ম জারি করবে, তখন প্রবীণরা অংশগ্রহণ করতে পারে। পরিচর্যা সংশ্লিষ্ট অধিকার, এখানে কতগুলো অধিকার আছে সেগুলো পড়ে নিবা। এই অধিকারগুলো কি? তাহলে প্রবীণদের অধিকার যদি ব্যাখ্যা করতে পারে, এখান থেকে কি কি আসতে পারে? সি টাইপ বা ডি টাইপ। আর কেন প্রবীণ অধিকারগুলো আলোচনা করা দরকার সেটা আশা করি তোমরা এখন ব্যাখ্যা করতে পারবা। তো প্রবীণ কারা, প্রবীণদের কেন সম্মান করা উচিত, এই কথাটা বলো তো, প্রবীণদের কেন সম্মান করা উচিত? এটা তোমাদের প্রশ্ন পরীক্ষা আসতে পারে। প্রবীণ কারা তো আমরা জানি, তাই না? 60+ সবাই হচ্ছে প্রবীণ। বাট কেন সম্মান করা উচিত বলো? তারা প্রবীণ দেখে কি সম্মান করা উচিত? আমরা সবসময় বলি না যে লোকটা বয়স্ক তারে সম্মান করো। সে যদি রিক্সা আলাই হোক বা সে বাস ড্রাইভারই হোক বা সে যে কোনো মানুষ হোক, রাস্তায় সে ভিক্ষাই করুক, আমরা সবসময় বলি না যে বয়স্কদের সম্মান করা উচিত? বা জিনিসটা কেন বলো? বলো বলো বলো। কি জন্য সম্মান করা উচিত প্রবীণদের? কি? আচ্ছা, কথা শুনতে পাও না এতক্ষণ? বলছি প্রবীণদের কেন সম্মান করা উচিত? প্রবীণদের সম্মান করা উচিত কেন? তাদের বয়সে বয়স বড়। হচ্ছে তাই কারণ সম্মান তারা করা উচিত? আমাদের থেকে বয়োজ্যেষ্ঠ না, এবং মানে বয়োজ্যেষ্ঠ ঠিক আছে, বাট বয়োজ্যেষ্ঠ বিধায় সম্মান করতে হবে? বাসে তুমি সিট ছেড়ে দিবা, তো বাসা একটা বয়স্ক মানুষের রিক্সা গেলে তুমি 10 টাকা বাড়াই দিতে চাও যদি পারো, বা অনেক রাস্তায় ভিক্ষা করলে তাকে ভিক্ষা হুম, দাও, বাট কেন বয়স্কদের প্রতি এই আচরণটা করা উচিত? কারণ হচ্ছে দেখো যে তারা কারণ তার, কারণ কি বলো? কারণ তাদের এখন তাদের যেহেতু বয়স একদম শেষ পর্যায়ে চলে গেছে, তাদের তো ইনকামের কোনো সোর্স নেই। এই জন্য সম্মান করবা? না, তাও ঠিক না। সম্মান করা উচিত। দেখো, তারা তাদের একটা জীবন পার করছে, তাই না? তারা তাদের একটা জীবন পার করছে। তো তুমি চিন্তা করো, একটা মানুষ পড়াশোনা পারুক আর না পারুক, যে মানুষটা 60-70 বছর ধরে বেঁচে আছে তার জীবনের অভিজ্ঞতার কথা একবার ভাবছো তুমি? তার জীবনে কিন্তু অনেক বড় অনেক অনেক অভিজ্ঞতা আছে না? মানুষ জীবনে হারে, যেতে, ঠকে, বিশ্বাস করে, বিশ্বাস ভাঙে। তো অনেক শিক্ষা পায়, তাই না? পরিবার থেকে, বন্ধুদের থেকে, মানে নানা রকম ঘাত শিক্ষা খাইতে খাইতে মানুষ প্রবীণ হয় না এক সময়? ব্যবসা করে, ব্যবসা লস খায়, চাকরি করে, চাকরি চায়, চাকরি পায়। তো তাদের জীবনে একটা অভিজ্ঞতার ঝুলি না? তাদের জীবনে অনেক বেশ বড় রকমের একটা কি আছে, এক্সপিরিয়েন্স আছে। তাদের এক্সপিরিয়েন্সটার মূল্য হচ্ছে অনেক। প্রথমত তারা তোমাদের বয়োজ্যেষ্ঠ, সেই জন্য তাদের সম্মান করা উচিত। এছাড়া তাদের জীবনে একটা বিশেষ বিশেষ অভিজ্ঞতা আছে, মানে বিশেষ মানে কি, তাদের জীবনে বেশ বড় সড় একটা এক্সপিরিয়েন্স আছে তাদের জীবনে। যেহেতু তাদের জীবনে একটা বড় সড় এক্সপিরিয়েন্স আছে, তাই কি তারা তোমাদের যে কোনো বিষয়ে জ্ঞান দিতে পারে, তাই না? সেটা পড়াশোনা না হোক, তোমাদের তাদের যে জীবন দর্শন, সেই জীবন দর্শন থেকে তোমাকে শিক্ষা দিতে পারে না? তো হুম। এই জন্য তাদের অভিজ্ঞতা এবং তাদের বয়স, এই দুইটা কারণে হচ্ছে তাদের মূলত আমাদের সম্মান করা উচিত। তারা আমাদের সমাজের সিনিয়র সিটিজেন। আর তারা হচ্ছে আমাদের বয়োজ্যেষ্ঠ। প্রবীণদের সাথে কার হয়? তারা হচ্ছে আমাদের বাবার বাবার বয়সী, মানে দাদা বা দাদির বয়সী। তো আমরা যদি আমাদের নিজেদের দাদা দাদিকে সম্মান করি বা দাদু দিদাকে সম্মান করি, তাহলে কেন আমরা অন্য কোনো একজনের প্রবীণ ব্যক্তিকে সম্মান করবো না, তাই না? মানে নিজের দাদা দাদু দিদা না হোক, তারা তো অন্য না, অন্য কারো না কারো দাদা দাদি, তাই না? মানে তুমি হুম। ধরো তুমি তোমার নিজের মা বাবার সাথে তুমি কি তুই করে বলো নিজের মা বাবারে, বা তাদের গায়ে হাত না। উঠাও বা খারাপ ব্যবহার করো, তাইলে তুমি কেন একটা রিক্সার গায়ে যা থাপ্পড় মারবা বলো? এটা কি ঠিক? অনেকেই করে দেখো না। তার কি কারণ কখনো নিজের বাবারে থাপ্পড় মারছে বা থাপ্পড় মারে? এটা তো বুঝতে হবে যে যে রিক্সার গায়ে থাপ্পড় মারতে পারে বাবার বয়সী, তাহলে কি সে নিজের বাবা মার সাথে একই রকম ব্যবহার করে, এরকম ভাবতে হবে না? হুম। মানে সবকিছু তো একটা শিক্ষা, তাই না? তো ওই রকম তো প্রবীণদের কেন সম্মান করা উচিত বুঝতে পারছো আশা করি। আসলে লিখতে পার প্রবীণদের সমস্যা কি কি। প্রবীণদের সমস্যা কয়টা সেক্টরে হয় বলো তো? অনেকগুলো সেক্টরে হয় প্রবীণদের সমস্যা। তো কি কি? পুরা প্রবীণদের নিয়ে আমাদের চ্যাপ্টার। পারিবারিক ভাবে কি কি সমস্যা সৃষ্টি হয় বলো তো প্রবীণদের? খুবই সহজ, প্রবীণদের সমস্যার টপিকটা খুবই খুব ইম্পর্টেন্ট, এখানে সি আর ডি লেখো। সি ডি আর এটা হচ্ছে সুপার সুপার ইম্পর্টেন্ট।
এখান থেকে আসতে পারে টি টাইপ, ডি টাইপ প্রবলেমের সমস্যা ব্যাখ্যা করা আসতে পারে। তো যদি বড় টাইপ করে আসে, যদি এক্স্যাক্টলি বলে না দেয় যে পারিবারিক জীবনের সমস্যা, এইভাবেই আসবে যে দেখবা পারিবারিক সমস্যা, তারপরে হচ্ছে তোমাদের কি সমস্যা আর অর্থনৈতিক সমস্যা, এরকম এক্স্যাক্টলি তোমার উদ্দীপক দেখলেই বুঝতে পারবা যে কোন সমস্যার প্রতি ইন্ডিকেট করছে। তাই প্রত্যেকটা সমস্যা তোমাদের ভালোভাবে পড়তে হবে। তো পারিবারিক ভাবে তারা কি কি সমস্যার সৃষ্টি হয় বলো। ধরো যেই যেই পরিবারে মা বাবা, তোমার মা বাবা যদি দুইজনে বাইরে চাকরি করে, হুম, মা বাবা ধরো তোমার দুজন বাইরে চাকরি করে, আর তুমি স্কুলে যাও, আসো, এখন তোমার বাসায় তোমার দাদা দাদিকে দেখার জন্য কি কেউ আছে বলো? থাকবে? না। ভালো, থাকবে না। তার মানে কি, না। তাদের এখন কি দরকার ছিল, তাদের দেখা ছিল তারা কিন্তু এখন অসুখ বিসুখ হবে, বয়স হলে সবারই কিছু না কিছু রোগ ব্যাধি হয়। তাহলে অসুখ বিসুখে তাদের কিসের অভাব ঘটতেছে? সেবা যত্নের লোকের অভাব করতেছে। কারণ কি, আগে যৌথ পরিবার ছিল, এখন যৌথ পরিবার ভেঙে কি হইতেছে, একান্নবর্তী পরিবার ছিল আগে। একান্নবর্তী, আচ্ছা একান্নবর্তী মানে জানো? একান্নবর্তী মানে জানো? মানে যৌথ পরিবারের একটা প্রচলিত হ্যাঁ, নাম বাট মনে হয়। মেইন কথাটা কেন আসছে, ধরো তোমাদের বাসায় তোমরা কি নিজেরা রান্না করো, নিজেরা রান্না খাও, তাই না? হুম। যৌথ পরিবারে রান্না হয় কি সব একসাথে না? হ্যাঁ। তো এই কথাটা এখান থেকে আসছে, দেখো কি কথা থেকে আসছে, এক অন্ন। অন্ন মানে কি? অন্ন মানে হচ্ছে ভাত, অন্ন মানে অন্য হচ্ছে মানে ভাত, তাই ভাত। না? তো এক মানে হচ্ছে সেম, মানে এক, এক অন্ন রান্না করবে সবাই মিলে খাবে। তো ওইখান থেকে আসছে হচ্ছে আমাদের একান্নবর্তী পরিবারের আইডিয়া, মানে একান্নবর্তী শব্দটা যে একসাথে রান্না হবে সেটা সবাই খাবে। এই জন্যই সেটা আমরা বলি হচ্ছে একান্নবর্তী পরিবার। আর একান্নবর্তী পরিবার ভেঙে ভেঙে এখন ছোট ছোট পরিবার পরিণত হয়েছে। তো আর মা বাবা, আচ্ছা দেখো বয়স্ক মানুষের সঙ্গ দেওয়ার দরকার হয়, সেই সঙ্গটা তারা পায় না। স্বামীজীবী উভয় কর্মজীবী হওয়ার কারণে কি হয়, এই জিনিসগুলো দেখো খুবই সহজ। যে এখন কি দেখতেছো তোমরা, দেখো না স্কুলে অনেকের দাদা দাদি নিয়ে আসে স্কুলে, দেখছো তোমরা তোমাদের স্কুলে হ্যাঁ। যে দাদা দাদি নিয়ে আসে, মা বাবা দুইজনই চাকরি করে, এই জন্য দাদা দাদির উপর পড়ে তাদের নাতিদের স্কুলে স্কুলে পৌঁছানো, বাজার ঘাট করা, গৃহস্থলী ঘরে নানা কাজ করা, তাদের পড়াশোনার দেখভাল রাখা, সবই তাদের উপর পড়ে। তাহলে বৃদ্ধ বয়সে এই সময় কাজ করা তাদের পক্ষে কি হয়, কঠিন হয়। গরমের মধ্যে তুমি চিন্তা করো, যার যার নাতি নাতনিকে দূরের স্কুলে নিয়ে যেতে হয় তার অনেকটা কষ্ট হয় না? তাহলে এই কাজটা হুম। তাহলে কি হইতেছে, বৃদ্ধদের অনেক সময় পরিবারের বোঝা হিসেবে গণ্য করা হয়। এইগুলো হচ্ছে প্রবীণের সামাজিক অধিকার। তো তোমার এখন ছোট, তো তোমার এই ছোট বয়সে এখন জাস্ট প্রবীণদের কষ্টগুলো চিন্তা করতে হবে, তাইলেই হবে। অর্থনৈতিক কষ্ট কি বলতো? অর্থনৈতিক কষ্ট কি, তারা একসময় ইনকাম করতো, বাট এখন তো আস্তে আস্তে তাদের কি ইনকাম কমে গেছে, তাই না? আস্তে আস্তে শূন্য হুম। হবে। তাদের ছেলে মেয়েদের বিয়ে দিছে, ছেলে মেয়েদের গিফট দিছে, ছেলে মেয়েদের জমি জমি জমা কিনে দিছে। এখন তাদের হাতে তেমন কোনো টাকা পয়সা নাই। এখন তারা চাইলে নিজেদের ইচ্ছা মতো কিছু খরচ করতে পারে না। হুম, চাইলেই কিছু করতে পারবে না, চাইলেই তেমন আগের মতো ইনকাম করতে পারবে না, বা অনেকের জীবনে লস হয়, এই জন্য তাদের ইনকাম কমে যায়। তো অনেকেই অনেকে কি করে, ধরো মারা যাওয়ার আগে অনেকে বন্টন করে দিয়ে যায় না সম্পত্তি ছেলে মেয়েদের মধ্যে, তখন কি সেক্ষেত্রে তাদের নিজেদের হুম। হাতে কিছু থাকে, থাকে না? তাহলে এই যে এইভাবে তারা কি হয়, অর্থনৈতিকভাবে নিঃস্ব হয়ে পড়ে। আর তখন তাদের কি হয়, তাদের যখনই দেখবে যে মা বাবার কাছে টাকা পয়সা নাই, তখন কি করে, মা বাবার সাথে খারাপ ব্যবহার করা শুরু করে, করে না? তো এটা হচ্ছে তাহলে হুম। কিসের সমস্যা, অর্থনৈতিক সমস্যা। দেখো তাদেরকে তখন ডাক্তার দেখাতে যেতে পারবে বলো, যদি তাদের নিজেদের কাছে টাকা পয়সা না থাকে? তাও কিন্তু পারবে না। ডাক্তার দেখাই তো যাইতে পারবে না, মানে সবকিছুর উপর কি হয় তারা, আগে ছিল কি আত্মনির্ভরশীল, মা বাবা আগে ছিল আত্মনির্ভরশীল, বাট বয়স হলে তারা কি হয়ে যায়, বলো বলো, বয়স হলে তারা কি হয়ে যায়? তারা তাদের ফাহিম নিজেদের বলো। ভিতরে আত্মনির্ভরশীলতা থাকে না। আরে বোকা, আত্মনির্ভরশীল তার বিপরীত কি, ফাহিম বলো। তোমাদের সমাজের অবস্থা ভয়াবহ, তোমাদের মধ্যে কোনো সামাজিক দিকই দেখতেছি না। সমাজ করতে আনন্দ লাগে মানুষের, তোমাদের মধ্যে কোনো আনন্দ নেই। ফাহিম বলো। ফাহিম চুপ করে আছে সেই তখন থেকে। হ্যালো ফাহিম। হ্যাঁ হ্যাঁ বলুন। আত্মনির্ভরশীলতার বিপরীত কি বলো, বয়স হলে প্রবীণ মানুষরা কিরকম হয়, আত্মনির্ভরশীলতা থাকে না, তখন তারা কি হয়ে যায়? অন্যের উপর নির্ভরশীল। হ্যাঁ, এটাকে কি আহ, বলে এক কথায়? এক কথায় পরনির্ভরশীল। পরনির্ভরশীল। একটা শব্দ বলতে পারলে না কাব্য, উচিত হয়েছে বলে এই শব্দ তুমি শোনো নাই? সহজ, এটা কি কঠিন কিছু? আর দেখো শুনছি তো। বলো নাই কি জন্য, বলতে পারলা না কি জন্য? সময়ের সাথে সাথে সবকিছু চেঞ্জ হয়, ধরো ডাক্তার কবিরা, তোমার মা বাবা ছোটবেলা এখন যা দেখতেছে, 20 বছর পরে 30 বছর পরে কি সবকিছু একই রকম থাকবে? বাট তুমি কিন্তু আপডেট অবশ্যই থাকবা। না। তো তুমি আপডেট থাকবা, এই জন্য তোমার দায়িত্ব থাকবে তোমার মা বাবারে সেসব জায়গায় নিয়ে যাও।
শারীরিক কি, শারীরিক সমস্যা কি কি হয়, তারা অসুস্থ হয়, হাঁটুর ব্যথা, কোমর ব্যথা, লাংসের সমস্যা, সুগারের সমস্যা, হার্টের সমস্যা, নানা সমস্যা হয়। তাদের ওষুধপত্র কেনার সামর্থ্য থাকে না, তাই না? তো ঠিক নিজেরা ডাক্তারের কাছে চাইলে যাইতে পারে না, মানুষ এইসব সমস্যা হয়। তো তোমরা এগুলো জানো শারীরিক সমস্যা কি হয়। মনস্তাত্ত্বিক সমস্যা কি হয় সেটা আগে চিন্তা করো। মনস্তাত্ত্বিক সমস্যা কি হয়, পরিবারের সমাজে তারা সাধারণ একা একা থাকে। বলো, কিছু জিনিস এটাও সত্যি, ধরো তুমি চাকরি করো, ধরো তুমি অনেক বড় হয়েছে, বা তোমার বাবার কথা চিন্তা করো, ধরো তোমাদের বাসায় তোমার দাদা দাদি আছে, তোমার বাবা সকালে অফিসে যাবে, তাই না? সকালে অফিসে যাবে, আর 8টার সময় অফিসে গেল, রাত্রে আস্তে আস্তে তার 7টা 7:30 বাজলো অফিস থেকে। এখন তার সারাদিন আসার পরে কেমন লাগে? টায়ার্ড লাগবে। সে আসার পরে গোসল করবে, খাওয়া দাওয়া করবে, তখন তার কি ইচ্ছা, কি করতে ইচ্ছা করবে বলো তো? কি করতে ইচ্ছা করবে বলো? রেস্ট নিতে ইচ্ছা করবে না? হ্যালো? শারীরিক হ্যাঁ। সমস্যার পরে আমরা পড়বো হ্যালো। মনস্তাত্ত্বিক সমস্যা। হ্যাঁ, আমি তোমার কথা শুনতেছি এখন, ফাহিম। শারীরিক সমস্যার হ্যালো। পরে আমরা পড় হ্যাঁ, আমি শুনি তোমার কথা, শুনতেছি, আমি শুনতেছি তোমার কথা। ওই যে ফাহিম আবার বের করে দিচ্ছে, ফাহিম আবার আসছে। হ্যালো? হ্যালো। হ্যাঁ, আমি শুনতেছি এখন তোমার কথা, তুমি শুনতে পাও? শোনা যায় আমার কথা? হ্যাঁ, আমি তোমার কথা শোনা যায়। দেখো মনস্তাত্ত্বিক সমস্যা কি হয়, তোমার বাবা সারাদিন বাইরে ছিল, তারপরে অফিস করে আসলো সন্ধ্যার পরে, তারপরে কি হবে, তার ক্লান্ত কথা লাগবে আটকে না? আটকে আসতেছে। আমার কথা আটকে আটকে আসে। আচ্ছা, তাহলে কি করা যায়, আস্তে আস্তে বলি তাহলে। দেখো মনস্তাত্ত্বিক সমস্যাটা কিভাবে হয়, যে তারা নিজেদের খুব অবহেলিত মনে করে, অসহায় ভাবতে শুরু করে। তোমার বাবা সকালে বাইরে গেল বা মা বাইরে গেল অফিসে, তারা রাতে সন্ধ্যার পরে আসলো, তাদের নিজেদেরই টায়ার্ড লাগবে, তাই না? সারাদিন অফিস করে আসলে তারা গোসল করবে, বাসায় আসার পরে খাওয়া দাওয়া করবে, তখন তাদের অনেক ক্লান্ত লাগবে, তারা রেস্ট নিতে চাবে, শুইতে চাবে। এখন মা বাবা আশা করে কি? হ্যালো? মনস্তাত্ত্বিক সমস্যা হচ্ছে তারা নিজেদের একা ভাবতে শুরু করে। দেখো তাদের সন্তানরা আগের মতো সময় দিতে পারে না, তারা সারাদিন চাকরি বাকরি করে, আগের মতো সময় দিতে পারে না, এই জন্য তারা অসহায় একা ভাবে। তাদের হচ্ছে নিজেদের মধ্যে সামর্থ্য থাকে না, মানে আগে যে টাকা ইনকাম করতে এখন সেরকম ইনকাম করতে পারে না, এই জন্য তারা তাদের নিজেদের মধ্যে একটা হীনমন্যতা কাজ করে। আর যেহেতু সবসময় অসুস্থ থাকে, নিঃসঙ্গ থাকে, এজন্য একটা হীনমন্যতা কাজ করে। আর প্রবীণ বয়সের সাথে কি স্মৃতি বিভ্রমও এক্ষেত্রে বাড়তি সমস্যা সৃষ্টি করে, মানে আগের অনেক স্মৃতি তাদের মনে থাকে না, তারা ঘরে কোণঠাসা অবস্থায় থাকে, তারা একা একা মনে করে নিজেদের। আর সামাজিক সাংস্কৃতিক সমস্যাগুলো কি কি, যে নৈতিক শিক্ষার অভাব, সমাজের মূল্যবোধের বিপর্যয়, বিদেশি সংস্কৃতির প্রভাব, আত্মকেন্দ্রিক মনোভাব ইত্যাদি জিনিস আস্তে আস্তে বাড়তেছে। বাট চিন্তা করো, আজ থেকে ধরো তো আমাদের দাদা দাদির 50 বছর আগে কেমন ছিল সমাজ? তাদের আগে কি মোবাইল ফোন ছিল, এরকম টেলিভিশন ছিল, বা তাদের বিনোদনের সাথে কি আমাদের বর্তমানের বিনোদনের কোনো মিল আছে বলতো? তাহলে তাদের আগের যে অবসর যাপন বা বিনোদনের সুযোগগুলো ছিল সেটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, বাট এটার সাথে তাদের খাপ খাওয়াই নিতে পারতেছে না, এই জন্য তারা সামাজিক ও সাংস্কৃতিক ভাবে সমস্যার সৃষ্টি হয়। আর আর ধরো তোমাদের বাসায় তোমার দাদা দাদির মতামতকে যদি গুরুত্ব না দাও, তাহলে সেটা কিন্তু ঠিক হবে না। কারণ কি, তাদের হচ্ছে বয়স হয়েছে, তাদের চিন্তা ভাবনা আর অভিজ্ঞতা অনেক বড়, মানে অনেক অভিজ্ঞতা, তাদের তাদের অভিজ্ঞতাটার দাম দিতে হবে। এসব সমস্যার তারা সৃষ্টি হয়। কারণ প্রবীণদের জন্য কল্যাণমূলক কার্যক্রম কি কি আছে সেটা দেখো, যে অবসরপ্রাপ্ত সরকারি কল্যাণ সমিতি, এখানে বিভিন্ন ধরনের সমিতির নাম আছে, সেখান থেকে তারা মাসিক ভাতা পাবে। প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান, জরা মানে হচ্ছে রোগ ব্যাধি। তো এখানে কি আছে, শেরেবাংলা নগর ঢাকাতে অবস্থিত, এখান থেকে এমসিকিউ আসতে পারে। স্বাস্থ্য সেবা দান করে, পুনর্বাসন দেয়, চিত্ত বিনোদনের, ধর্মীয় অনুষ্ঠান উদযাপন এসব কাজ করে থাকে। সরকারি কার্যক্রম কি কি, অবসর ভাতা মানে হচ্ছে পেনশন, বয়স্ক মানে হচ্ছে বয়স্ক ভাতা মানে হচ্ছে যেসব মানুষ সরকারি চাকরি করে না বাট বয়স্ক, তারা যদি অ্যাপ্লাই করে তাহলে তারা টাকাটা পাবে। বিধবা ও স্বামী পরিত্যক্ত দুস্থ মহিলাদের ভাতা প্রদান কার্যক্রম, ধরো কোনো তোমাদের বাসায় কাজ করে এরকম খালা, বাসায় কাজ করতে আসে, তাদের
স্বামী মারা গেছে, তারা বিধবা, বা তাদের স্বামী তাদের ছেড়ে ডিভোর্স দিয়ে দিছে। তো এইসব মহিলারা সমাজে খুবই একদম বাজে একটা অবস্থায় থাকে, কারণ তাদের কোনো কিছু থাকে না জীবনে, আসলে এই ধরনের মহিলাদের ভাতা দেওয়া হয়। তো এছাড়া বর্তমান সরকার প্রবীণদের কল্যাণে নতুন নতুন কার্যক্রম গ্রহণ করছে। তাহলে প্রবীণদের জন্য এই যে যে কার্যক্রম, এখান থেকে তোমাদের ডি টাইপে অবশ্যই প্রশ্ন আসতে পারে, এটা অবশ্যই ডি টাইপ। তো সি টাইপে যদি তোমাদের সমস্যার কথা আসে, ডি টাইপে আসবে হচ্ছে সমাধান, যে কি কি স্টেপ নেওয়া হয়েছে এই সমস্যার সমাধানে, কি কি স্টেপ নেওয়া হয়েছে সমস্যার সমাধানে, এটা হচ্ছে তোমাদের ডি টাইপে আসবে। আর এটাও সুপার ইম্পর্টেন্ট। আচ্ছা, তোমরা কি আনমিউট করতে পারবা আর কিছু বলতে পারবা? বলো তো, আমাদের তো প্রবীণদের পার্টটা পড়া শেষ। বলো। কি বললা? তো তোমরা এতক্ষণ যা বলছি শুনতে পারছো তো? হ্যাঁ, শুনতে পাচ্ছি, কিন্তু নেট একটু প্রবলেম করতেছে আজকে, আচ্ছা, কেন জানি। নেটের প্রবলেম করলে সমস্যা নাই, শোনো। কারণ এই যে লাস্ট 10 মিনিট তোমরা ভিডিও থেকে দেখে নিবা, বুঝছো? লাস্ট 10 মিনিট বা 15 মিনিট ভিডিও থেকে দেখে নিও, নেটের সমস্যা করলে প্রবলেম নাই কোনো, কারণ আমি তো আপলোড দিয়ে দিই। তাহলে আমরা প্রবীণদের চ্যাপ্টারটা শেষ করলাম, বা প্রবীণদের পার্টটা শেষ করলাম। তো এখান থেকে আমরা কি পড়বো? প্রথমে কিছু ইন্ট্রো আছে, সেটা পড়বো। প্রবীণদের অধিকারগুলো তাহলে কি? কি আজকে এই পর্যন্ত? না না, আমি বলি প্রবীণদের পার্টটা শেষ করি, তোমরা ইউটিউবে আপলোড দিলে পরে তোমরা যাতে কথাগুলো শুনতে পারো, আমি বলে যাই। তোমরা শুনতে পারো না পারো, ইউটিউব থেকে দেখে নিও। ঠিক আছে? তো প্রবীণদের অধিকারগুলো আমরা জানলাম, প্রবীণদের কি কি অধিকার, পাওয়ার অধিকার তাদের আছে। এখান থেকে তোমাদের হচ্ছে প্রশ্ন আসলে, এখান থেকে অধিকারগুলো জানাতে আসার প্রশ্ন আসার সম্ভাবনা খুব কম, বা সি বা ডি আসতে পারে। বাট তোমাদের প্রবীণদের সমস্যা এটা হচ্ছে সুপার সুপার ইম্পর্টেন্ট। প্রবীণদের সমস্যার টপিকটা তোমাদের সুপার ইম্পর্টেন্ট। এখান থেকে হয় পারিবারিক সমস্যা, নয় অর্থনৈতিক সমস্যা বা শারীরিক সমস্যা, যে কোনো একটা বা দুইটা সমস্যা তোমাদের ব্যাখ্যা করতে আসতে পারে। ধরো উদ্দীপক কেমন দিল, যে কোনো একজন মানুষ, সে হচ্ছে তার আয় রোজগার কমে গেছে, সেজন্য সে হীনমন্যতায় ভোগে, সাথে সাথে তার শরীরে হাঁটুর ব্যথা, হার্টের সমস্যা আছে। তো এখানে কোন কোন সমস্যাকে ইন্ডিকেট করা হলো? এখানে অর্থনৈতিক সমস্যা, শারীরিক সমস্যাকে ইন্ডিকেট করা হলো, তখন তুমি এই দুটো জিনিস ব্যাখ্যা করবা। আর সমস্যা থাকলে সমাধান আসবে, যে প্রবীণদের জন্য আমাদের রাষ্ট্র বা সমাজ ব্যবস্থা কি কি কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করতেছে। তো তখন আমরা বেসরকারি কার্যক্রম একটা পয়েন্ট দিব, সরকারি কার্যক্রম একটা পয়েন্ট দিব। এই পয়েন্ট গুলো যদি তুমি তিনটা দুইটা পাঁচটা পয়েন্ট উল্লেখ করো, তাহলে তুমি এখানে 4-এ 4 নাম্বার পাবা, বা 3.5 পাবা, যদি তুমি ভালো লিখতে পারো। তাহলে প্রবীণদের আলোচনা এই পর্যন্ত ছিল। এরপর ছিল ছিল নারী অধিকার, না? নারী অধিকার জিনিসটা আশা করি তোমাদের জন্য কিছু তুলনামূলক সহজ। তো সামনের সপ্তাহে আমরা হচ্ছে আমাদের এখান থেকে আর বাকি দুটো চ্যাপ্টার কি কি ছিল একবার খেয়াল করি। বাকি দুটো চ্যাপ্টার ছিল হচ্ছে নির্বাচন ব্যবস্থা, এবং এশিয়ার কয়েকটি দেশ, সাথে হচ্ছে নারী অধিকার। এই জিনিসটা ক্লিয়ার করবো সামনের সপ্তাহ, বলতে হচ্ছে সামনের শনিবার তো আমার প্রোগ্রাম থাকবে, সামনের শনিবার। তো সামনের শনিবার পারবো না, তাহলে অবশ্যই সামনের শুক্রবার ছাড়া তার হাতে আমার আগে ফাঁকা সময় নাই। তো সামনের শুক্রবার আশা করি তোমাদের এই সমাজ বাকি দুইটা চ্যাপ্টার শেষ করে দিতে পারবো। তোমরা এই সপ্তাহের মধ্যে তাহলে কাজ করবা কি, তোমরা তোমাদের গাইডে সৃজনশীল পড়বা, সাথে এমসিকিউ পড়ে রাখবা, আর চ্যাপ্টারটা পুরোটা একবার রিডিং করবা। তাহলে তোমাদের এই দুটো চ্যাপ্টার ক্লোজ হয়ে যাবে। তোমরা শুধু প্রবীণ অধিকার পর্যন্ত না, তোমার নারী অধিকারটা পর্যন্ত শেষ করে রাখো, বুঝছো? পড়ে, যে পরিবারের শিশুর বেড়ে ওঠা আর প্রবীণ ব্যক্তি নারীর অধিকার, এই দুটো চ্যাপ্টার যাতে তোমাদের কমপ্লিট হয়। তাহলে এই পর্যন্তই, আবার আগামী শুক্রবার আমরা